মহোদয় বলছেন ওভারপাস হবে, এক্সপ্রেস হয়ে হবে, এই রবীন্দ্রসঙ্গীত বহু শুনেছি। মানুষ পেক আমাদেরকে শান্তি মনে মরতে দেন। ওনার প্রত্যেকটি কথা সরকার যাবে। মাননীয় মন্ত্রী, বাইরে কত লোক কত কথা বলে, আপনি সংসদের মধ্যে আলোচনা, ধন্যবাদ, আপনি সংসদের আলোচনার মধ্যে সংসদ সদস্যদের বক্তব্যের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখেন। বাইরের কথা শোনার প্রয়োজন জাতীয় সংসদে এখন নাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মেরে ফেললে তাদের ধরে বিচার করো, সেটা যদি করতে না পারো তাহলে নতুন কেউ জন্মাবে না। মাননীয় স্পিকার, আমি শেষ বেলায় শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার চাই, যারা এখনো। মাননীয় স্পিকার, এই বিলটি পাশ করার আগে আমি একটা বাক্য আপনার সামনে, কয়েকটা বাক্য মাননীয় বিরোধী দলের সদস্যদের সহ এই সংসদে উপস্থাপন করতে চাই। এতে কি মাননীয় সদস্য মনিরুল হক চৌধুরীর সমস্যার সমাধান হবে? এক কথায় বলেন, ইয়েস অর নো। আংশিক হবে, আংশিক হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখছিলাম শিরোনাম, এখন দেখবো বিস্তারিত। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলেন শুরু করি মূল পর্ব। এটি এমন একটি বিল যে বিলের মধ্যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির ডেফিনেশনের মধ্যে গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি এমন একটি বিল যে বিলের মাধ্যমে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা গুমকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছি। সেই কারণে মাননীয় স্পিকার, যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। যে গুমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটিতে ছিল না, গুমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে গুমের ব্যাপারে আমরা যে বিচার করতে বদ্ধপরিকর, সেইটারই একটি ডেমনস্ট্রেশন এই আইনের মধ্যে আমরা এনেছি। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর অধিকতর সংশোধন কল্পে আনিত ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপিত আকারে পাশ করার জন্য আপনার সামনে উপস্থাপন করছি। বিলটি পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদে সচিবরা যা বলে দিয়েছে, ওই যারা টাকা লুণ্ঠন করেছে তারা শিখিয়ে দিয়েছে। উনি বলেছেন ধান খেতে রেল লাইন হয়েছে, ঢাকা কুমিল্লা রেল লাইন হয় নাই। মাননীয় মন্ত্রী, এবার আমার প্রশ্ন, আপনি যেসব পদক্ষেপ নিতে যাচ্ছেন, এতে কি মাননীয় সদস্য মনিরুল হক চৌধুরীর সমস্যার সমাধান হবে? এক কথায় বলেন, ইয়েস অর নো। আংশিক হবে, আংশিক হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ঢাকা কুমিল্লা মহাসড়ক সমাধানের জন্য ব্রিটিশ আমল থেকে রেল লাইন করতে চেয়েছিল। ধান খেতে রেল লাইন হয়েছে, ঢাকা কুমিল্লা রেল লাইন হয় নাই। ঢাকা কুমিল্লা রেল লাইন হইলে চট্টগ্রামের দূরত্ব কমে, ঢাকাটাই কুমিল্লা চট্টগ্রাম পর্যন্ত চলে যেতে পারে। চট্টগ্রাম থেকে কক্সবাজার রেল লাইন হয়েছে, ঢাকা কুমিল্লা হলে সংযোগ হয়, সংক্ষিপ্ত সময় যায়, এই রেল লাইন সফর হয়। মাননীয় স্পিকার, প্রতিবাদের মুখে গত সরকার সড়ক বিভাগের লোকদেরকে টাকা দিতে চেয়েছিল ক্ষতিপূরণ। পত্রিকা আছে গত পরশু দিনের, 25,000 কোটি টাকা তহবিলে আছে শুনেছি। আমার এলাকার এই 16,000 লোকের মধ্যে যাদের লাশও আমরা পাইনি, ভর্তা পেয়েছি, ভর্তা, তাদের কোনো পরিবারকে 10 টাকাও দেওয়া হয় নাই। একটি অমানবিক মরণ ফাঁদ। 50 বছর যাবত লড়াই করছি, কিছুই করতে পারিনি। আশা ছিল এই সংসদ আসলে কিছু করব। আজকে অন্তত প্রশ্নোত্তর আকারে এটা দিয়েছি, মাননীয় মন্ত্রীকে অবহিত করেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে সিঙ্গাপুর থেকে চিকিৎসার ব্যবস্থা চিঠি দিয়েছি। আমার এখন কুমিল্লা যেতে ভয় লাগে, কি জবাব দেব? আপনার মাধ্যমে সংসদের কাছে, আমার সরকারের কাছে এই জবাবটা জানতে চাই, কি জবাব দেব? মন্ত্রী সাহেবকে সফর করতে বলেছি, তিনি সচিব সাহেবকে পাঠিয়েছেন। আমি বলি, আপনি 3টা মন্ত্রী, এরকম সৌভাগ্য বাংলাদেশে এর আগে কারো হয় নাই। দয়া করে কুমিল্লা আসেন, আমাদেরকে বাঁচান, ভোটার ইজ্জতটা রক্ষা করতে দেন, বৃদ্ধ বয়স্ক মানুষকে জবাব দিতে দেন। লাশের মিছিল কতদিন আর বহন করব একটু বলে দেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ।
মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সংসদ সদস্য যেটি উপস্থাপন করেছেন মহান সংসদে, তার পরিপ্রেক্ষিতে আমি অবগত করতে চাচ্ছি। ওখানে একটা ইউলুপ নির্মাণ কাজ চলমান আছে, ইতিমধ্যে অর্ধাংশ কাজ শেষ হয়েছে। এই মুহূর্তে ওই প্রকল্পের ব্যয় বাড়ানোর কোনো সুযোগ নেই, যার ফলে আমরা ভূমি অধিগ্রহণের যে ব্যয় সেটাকে সীমিত করে পূর্ত কাজের ব্যয় আরেকটু বাড়িয়ে যে বাজেট আছে সেটাকে অ্যাডজাস্ট করে এখানকার যে ওভারপাসটা আছে সেটা সম্প্রসারণ করবার জন্য আমলে নিয়ে ইতিমধ্যে নকশা প্রণয়ন করেছি। আমরা মনে করছি এই নকশা অনুসারে এই কাজটি দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে সক্ষম হব এবং তাতেই ওই জায়গায় যে সমস্যাটা আছে তার একটা স্থায়ী সমাধান হয়ে যাবে। আরেকটি জায়গা এখানে উল্লেখ করা প্রয়োজন বিষয়, ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক আছে এটা 10 লেনে উত্তীর্ণ করবার একটা প্রকল্প ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। সেখানেও আরও 3টি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা সরকার ইতিমধ্যে ওই ফিজিবিলিটি স্টাডির মধ্যে আছে। পাদুয়া বাজারে যে ইউলিপের কথাটা বলা হচ্ছে সেটিকে আবার আমরা ইন্টারসেকশন যেভাবে আছে তার অধীনেও আরও 2টি আপনার আন্ডারপাস নির্মিত হবে, যার ফলে 5টি আন্ডারপাস ওই অঞ্চলে নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে সরকার গ্রহণ করছে। দ্রুততম সময়ের মধ্যে বিশদ নকশা আপনার প্রণয়নের কাজ চলছে। আমরা এরপরে ডিপিপি উপস্থাপন করে এই ব্যাপারে যে সমস্যাটা আছে তা সমাধান করতে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, আপনি এ সম্পর্কে একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, যে কোনো সময় সবচেয়ে বেশি হতাশ হলাম। আওয়ামী লীগের সময় যে বক্তব্য দিয়েছে মন্ত্রী সাহেব সেটাই দিচ্ছেন। আমি প্রশ্ন করেছি 750 কোটির জায়গায় 17 কোটি টাকা 17,000 কোটি টাকা খরচ হলো বলে শুনছি। আন্ডারপাস কোথায় গেল, ওভারপাস কোথায় গেল, এবং অনুমোদিত ওভারপাসটি কেন হলো না? আরেকটি রাস্তা হলো এখানে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিল কুত্তামার্কা নির্বাচনের সময় 14 সালে। 14 সাল থেকে এত লোক মারা গেল, একজন লোকও ক্ষতি পারেন কেন? মন্ত্রী মহোদয় বলছেন ওভারপাস হবে, এক্সপ্রেস হয়ে হবে, এই রবীন্দ্রসঙ্গীত বহু শুনেছি। মানুষ আমাদেরকে শান্তি মনে মরতে দেন। ওনার প্রত্যেকটি কথা সরকার যা সচিবরা যা বলে দিয়েছে, ওই যারা টাকা লুণ্ঠন করেছে তারা শিখিয়ে দিয়েছে, সেটাই উনি বলেছেন। মাননীয় মন্ত্রী প্রশ্ন করেন। প্রশ্ন নাই কোনো? বলছি তো মাননীয় মন্ত্রী। প্রকল্পটি এর আগের থেকেই বাস্তবায়ন চলমান আছে। আমরা সেখানে কেবলমাত্র নকশা সম্প্রসারণ করে বাজেট অ্যাডজাস্ট করে আমরা কাজ করতে পারছি। আর এখন যে প্রকল্পটি নেওয়া হচ্ছে 10 লেন করবার ক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেখানে কিন্তু ওই অঞ্চলের দুর্ঘটনা, ওই অঞ্চলে যানবাহন চলাচল ক্ষেত্রে যে শৃঙ্খলা, যে ইন্টারসেকশনগুলি আছে সেটা যাতে প্রচুর যানবাহনকে ম্যানেজ করতে সক্ষম হয়, যেহেতু পদুয়া বাজারের বেশ কিছু আপনার যুক্ত আছে ইন্টারসেকশন, সেটাকে পরিকল্পনা করে আগামী দিনে যে প্রকল্পটা যাচ্ছে সেখানে আছে। অর্থাৎ পূর্ববর্তী সরকারের আমলে যে প্রকল্পটা হয়েছিল সেই প্রকল্প যতটুকু সংশোধন করা দরকার ততটুকু আমরা করতে পারছি, এর বেশি ওই প্রকল্পে করা সম্ভব হচ্ছে না। সরকার নতুন এসেছে, নিশ্চয়ই মাননীয় সংসদ সদস্য তিনি আমাকে এই বিষয়ে জ্ঞাত করেছেন। আমি সেখানে সচিব এবং আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে পাঠিয়েছি। তারা সেখানে সরজমিনে দেখে আসছে, বেশ কিছু পদক্ষেপ আমরা নিচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে নিশ্চয়ই মাননীয় সংসদ সদস্য দৃশ্যমান কিছু দেখতে পাবেন। মাননীয় মন্ত্রী, এবার আমার প্রশ্ন, আপনি যেসব পদক্ষেপ নিতে যাচ্ছেন
এতে কি মাননীয় সদস্য মনিরুল হক চৌধুরীর সমস্যার সমাধান হবে? এক কথা বলেন, ইয়েস অর নো। আংশিক হবে, আংশিক হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মেরে ফেললে তাদের ধরে বিচার করো, সেটা যদি করতে না পারো তাহলে নতুন কেউ জন্মাবে না। মাননীয় স্পিকার, আমি শেষ বেলায় শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার চাই। যারা এখনো তেলের সংকট নয় বলে আমাদেরকে বলছে, তাদেরকে এ সকল কথা প্রত্যাহার করে সঠিক তথ্য এই মহান সংসদে প্রদানের জন্য আহ্বান করছি। মহান সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপরে যে বক্তব্য প্রদান করার সুযোগ পেয়েছি, এজন্য আপনাকে আবার ধন্যবাদ জানাই। কিন্তু আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে পারছি না বিধায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কারণ যে দীর্ঘ ফ্যাসিবাদের সময়ে সারা বাংলাদেশের মানুষ অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, হুলিয়ার মধ্যে তাদের জীবন কাটিয়েছে, ঠিক সেই সময় ফ্যাসিবাদের পক্ষ নিয়ে রাষ্ট্রপতি ভূমিকা পালন করেছে, সেজন্য তাকে ধন্যবাদ দিতে পারলাম না। তবে ফ্যাসিবাদ সরকারকে আমি ধন্যবাদ জানাই। তাদের নির্যাতনের কারণে, তাদের অত্যাচারের কারণে শুধু আমি নয়, আজকে আমার মতো অনেক সংসদ সদস্য যারা এখানে উপস্থিত রয়েছেন, তারা এলাকার স্থানীয় জনসাধারণের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিতে সক্ষম হয়েছেন। মাননীয় স্পিকার, আমি আজ এমন এক জনপদের প্রতিনিধিত্ব করছি যে জনপদটি খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের পূর্ণভূমি এবং বিশ্ব ঐতিহ্যের ধারক, যেখানে ইউনেস্কো স্বীকৃত ৬০ গম্বুজ মসজিদ ও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের প্রবেশদ্বার। কিন্তু মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যখন বর্তমান সরকার বাংলাদেশকে দ্রুত গতিতে উন্নয়নের দিকে নিতে চলছে, তখন আমার নির্বাচনী এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ একটি রেল লাইনের জন্য হাহাকার করছে। বাগেরহাট পৌরসভাটি দিনে দিনে অধপতনের দিকে যাচ্ছে, দেনায় জর্জরিত রয়েছে। পৌরবাসীর সেবার মান শূন্যের কোঠায়। ইতিমধ্যেই পৌরসভাটি প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে অবনমিত করা হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমানে বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে তেল সমস্যা। যে সমস্যাটা সরকারের পক্ষ থেকে অস্বীকার করা হলেও আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, প্রত্যন্ত এলাকা থেকে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য আসতে থাকি, তখন তেলের সংকটের কারণে আমাদের গাড়ির চাকা অনেক সময় বন্ধ হয়ে যায়। আমি আজকে আপনার মাধ্যমে বর্তমান সরকারের সেই দায়িত্বশীলদের, যারা এখনো তেলের সংকট নয় বলে আমাদেরকে বলছে, তাদেরকে এ সকল কথা প্রত্যাহার করে সঠিক তথ্য এই মহান সংসদে প্রদানের জন্য আহ্বান করছি। মাননীয় স্পিকার, বাগেরহাট সম্ভাবনাময় একটি জেলা, অপার সম্ভাবনা রয়েছে। এখানে উৎপাদিত সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। আমাদের এলাকার নারিকেল ও সুপারির বিশাল বাজার রয়েছে, কিন্তু উন্নত ও সাশ্রয়ী পরিবহনের ব্যবস্থা না থাকায় আমাদের কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। সড়ক পথে পণ্য পরিবহনের খরচ এতই বেশি যে তা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তবে মাননীয় স্পিকার, সঙ্গে সঙ্গে বাগেরহাটবাসীর জন্য আনন্দের সংবাদ রয়েছে। এই মহান সংসদে বর্তমান মাননীয় সড়ক পরিবহন ও রেল মন্ত্রী মহোদয় ও বন পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী মহোদয় বাগেরহাটের কৃতি সন্তানের জন্য আমরা বাগেরহাটবাসী গর্বিত। মাননীয় স্পিকার, 1918 সালের ব্রিটিশরা বাগেরহাটের গুরুত্ব অনুধাবন করে একটি রেল লাইন স্থাপন করেছিল, কিন্তু আজ থেকে 20-25 বছর পূর্বে কোনো এক অদৃশ্য কারণে সে রেল লাইনটি বন্ধ হয়ে যায়। রেলের জমিগুলো বেদখল হয়ে গিয়েছে, রেলের স্টেশনগুলো ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে। আমাদের বাগেরহাটবাসীর এই দাবিটি মাননীয় স্পিকারের মাধ্যমে রেল মন্ত্রী এবং পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আজকে আমি আমার সময় শেষের পথে একটি কথা বলেই শেষ করতে চাই। শরীফ ওসমান হাদির সেই কথা, কেউ আমাকে আমাদের গুলি করে মেরে ফেললে তাদের ধরে বিচার করো, সেটা যদি করতে না পারো তাহলে নতুন কেউ জন্মাবে না। মাননীয় স্পিকার, আমি শেষ বেলায় শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার চাই।